ধরে নিচ্ছি ওয়েভ বা তরঙ্গের ইকুয়েশন, বিশেষ করে চলতরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ, এগুলো সম্পর্কে মোটামুটি তোমরা জানো। আর যদি না জানো তাহলে তোমরা একটু দেখে নাও, কারণ আজকে আমরা সুপারপজিশন অফ ওয়েভস বা তরঙ্গের উপরিপাত এইটা আমরা রিভিশন করব। ওকে, তো দেখো সুপারপজিশন অফ ওয়েভস বা তরঙ্গের উপরিপাত, দুই বা তার বেশি তরঙ্গ যখন কোনো একটা পয়েন্টে গিয়ে মিট করে, সেখান থেকে একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়, এইটাকে হচ্ছে কি তরঙ্গের উপরিপাত বলা হয়। ওকে, এবার এর ইকুয়েশন কেমন হয়, এর প্রিন্সিপাল কেমন হয় না, দেখতেই পাচ্ছি যে ওয়াই যেটা হচ্ছে কি আমাদের এখান থেকে যে লব্ধি যেটা সৃষ্টি হবে যে তরঙ্গটা, সেটা ইকুয়ালস টু, আমি এখানে দুটো তরঙ্গ নিয়ে কাজ করেছি, যে y1 একটা তরঙ্গ, y2 একটা তরঙ্গ। এগুলো সবই কি ধরনের তরঙ্গ ছিল না, এগুলো সবই চল তরঙ্গ ছিল। তো এরা যেতে যেতে একটা পয়েন্টে এসে মিট করলো, এখান থেকে একটা লব্ধি তরঙ্গ সৃষ্টি হবে। এদের ইকুয়েশন কেমন হবে, তো y ইকুয়ালস টু y1 প্লাস y2। ওকে, এবার যখন এরা মিট করছে, তো আমি আপাতত দুটো তরঙ্গ নিয়ে কাজ করলাম, যখন মিট করছে কেমন ভাবে মিট করছে, সেই দুটো তরঙ্গ কেমন ছিল তার উপর ডিপেন্ড করে লব্ধি তরঙ্গ বিভিন্ন রকমের হতে পারে বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে পারে। যেমন স্থানু তরঙ্গ সৃষ্টি হতে পারে, স্বরকম্প সৃষ্টি হতে পারে, ব্যতিচার হতে পারে। তো স্থানু তরঙ্গ স্বরকম্প জিনিসটা দেখো, স্থানু তরঙ্গ যেটাকে স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভও বলা হয়, আরেকটা হচ্ছে কি আমি বলছি কি স্বরকম্প বা বিট। শুধু মনে রাখবে স্থানু তরঙ্গে বা স্ট্যান্ডিং ওয়েভে এ এন ভি এইগুলো সেম হয়, কার না যে দুটো তরঙ্গ এসে মিট করছে। যদি দুটো তরঙ্গের এ এন ভি সেম হয় এবং তারা বিপরীত দিক থেকে এসে কোন একটা পয়েন্টে মিট করে, তখন সেইটাকে হচ্ছে কি আমরা স্থানু তরঙ্গ বলবো। এ ফর অ্যামপ্লিটিউড বা বিস্তার, এন ফর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, আর ভি ফর বেগ বা ভেলোসিটি। আবার যখন স্বরকম্প বলবো, সেখানে এ আর ভি যে দুটো তরঙ্গে সে মিট করছে, তাদের এ মানে বিস্তার, ভি ভেলোসিটি সেম থাকবে, বাট এন বা ফ্রিকোয়েন্সিতে স্লাইটলি চেঞ্জ থাকবে। মানে যে দুটো ফ্রিকোয়েন্সি আমরা পাবো তাদের মধ্যে খুব সামান্য পার্থক্য থাকবে। ওকে, এবং তারা প্রায় হচ্ছে গিয়ে একই ডাইরেকশনে যাবে, দিয়ে কোনো একটা পয়েন্টে মিট করবে, এটাকে হচ্ছে গিয়ে স্বরকম্প বলবো। স্থানু তরঙ্গ আরেকটা জিনিস কি হয় না, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন ধর এখানে একটা তার বেঁধেছি, কোন একটা জায়গায় আমি ধাক্কা দিলাম, তাহলে এখানে একটা তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গটা যাবে এই পয়েন্টে এসে আবার ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ফিরে যাবে। তো আলটিমেটলি দুই দিক থেকে দুটো তরঙ্গ গেল, মিট করলো, এইভাবে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাই একে হচ্ছে কি স্থানু তরঙ্গ হচ্ছে কি বলা হয়। নেক্সট দেখো, এই যে প্রিন্সিপাল অফ সুপারপজিশন বা এই ইকুয়েশন, এটা কোন কোন ক্ষেত্রে খাটে, কোন কোন ক্ষেত্রে খাটে না। দেখো, যদি লো অ্যামপ্লিটিউড ওয়েভস হয়, যে সমস্ত ওয়েভস গুলোর অ্যামপ্লিটিউড বা বিস্তার খুব কম হবে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, যেমন কিনা সাউন্ড ওয়েভ, লাইট ওয়েভ। বাট যাদের অ্যামপ্লিটিউড খুব হাই হবে, যেমন সেসমিক ওয়েভ, লেজার ওয়েভ, এদের ক্ষেত্রে কিন্তু সুপারপজিশন ল কিন্তু কাজ করবে না, মনে রাখবে এটা। ওকে, নেক্সট দেখো স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। মেনলি এই জায়গা থেকে আমাদের কোশ্চেন সব থেকে হচ্ছে কি বেশি দেবে, স্টেশনারি ওয়েভ আর স্ট্যান্ডিং ওয়েভ। সবার আগে দেখো যে স্ট্যান্ডিং ওয়েভ বা স্থানু তরঙ্গের ইকুয়েশন কেমন হয়। আমি একটা জেনারেল ইকুয়েশন লিখেছি, দেখো 2a y equals to 2a sin kx plus alpha 1 phi 1 sin omega t plus phi 2। এবার দেখো এখানে এই যে 2a sin kx plus phi 1, এটা মেনলি হচ্ছে কি যে দুটো তরঙ্গ এসে মিট হয়েছে, তার ফলে যে লব্ধি তরঙ্গ সৃষ্টি হয়েছে তার বিস্তার, এটাকে আমরা ধরুন টোটালটাকে আমরা এ ডটও ধরে নিতে পারি। ওকে, ধরে নিচ্ছি আপাতত এই টোটালটাই হচ্ছে কি তার বিস্তার, বাকি এটা হচ্ছে কি ওয়েভটাকে হচ্ছে কি ডিনোট করছে। এবার হয়তো কোনো কোনো বইতে এরকম ভাবে নাও থাকতে পারে, কোনো বইতে থাকতে পারে, আমি সবটাই দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এই phi 1 আর phi 2 এর মানকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা একটা নির্দিষ্ট ক্ষেত্রে কি করছি না, phi 2 কে দুই জায়গাতেই সেম রেখে দিচ্ছি, যাতে সব জায়গায় আমার sin omega t চলে আসে। বাট এইখানে দেখো এই যে পুরো যেটা বিস্তার আছে, এখানে যদি phi 1 কে আমি একবার 0 লিখি আর একবার phi 1 কে আমি phi pi by 2 লিখি,
তাহলে দেখো একবার ইকুয়েশন আসছে 2a sin kx sin omega t, আরেকবার ইকুয়েশন আসছে 2a cos kx sin omega t। মূলত কি হয়, এই যে ইকুয়েশনটা আমি লিখেছি না যে y = 2a cos kx sin omega t, এই ইকুয়েশনটাই সাধারণত বেশিরভাগ বইতেই হচ্ছে কি লেখা থাকে। তার মানে এই নয় যে হচ্ছে কি এগুলো হচ্ছে কি হবে না, এগুলোও হবে। তো পার্থক্যটা কি, যখনই দেখো আমি যখন 2a sin kx sin omega t লিখছি, তখন x = যখন 0 শুরুতে দেখো সৃষ্টি হয়েছে কি এই পয়েন্টে যে পার্টিকেল আছে তার কিন্তু কোনো ধরনের সরণ ঘটছে না, সেটাকে আমরা বলি হচ্ছে কি নোড। তো নোড আর অ্যান্টিনোড দিয়ে আমি এই ছবিটা তোমাকে একটু বিশ্লেষণ করে দেখাচ্ছি, বাট তার আগে এখানে একটু দেখে নাও। আমরা একটু আগে দেখেছি যে স্ট্যান্ডিং ওয়েভ যেটা হয় তার ছবিটা কেমন হয় না এরকম। তো এখানে দেখো যে পয়েন্টে বিস্তার সর্বাধিক সেই পয়েন্টটাকে অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু বলে, আর যে পয়েন্টে বিস্তার সর্বনিম্ন প্রায় 0 সেই পয়েন্টটাকে আমরা বলবো নোড বা নিস্পন্দ বিন্দু। ওকে, এবার দেখো এইখানে তো যখন আমি এই ইকুয়েশন ইউজ করছি তখন স্টার্টিং পয়েন্টে আমার নোড এবং তারপরে অ্যান্টিনোড, আবার নোড আবার অ্যান্টিনোড, এই হবে। তো x = যখন 0 তখন দেখো নোড সৃষ্টি হয়েছে যখন আমি এই ইকুয়েশনটা ইউজ করছি। আবার যখন দেখো এই ইকুয়েশনটা ইউজ করছি তখন x = 0 তে শুরুতে দেখো অ্যান্টিনোড, এই পয়েন্টে যে পার্টিকেল আছে তার কিন্তু হাইয়েস্ট বিস্তার হচ্ছে, তাহলে এখানে অ্যান্টিনোড। তো এই ইকুয়েশন শুরু করলে শুরুতে অ্যান্টিনোড সৃষ্টি হবে, আর এই ইকুয়েশন দিয়ে কাজ করলে শুরুতে নোড সৃষ্টি হবে, এইটুকুই পার্থক্য। আর আমাদের বইয়ে বিশেষ ক্ষেত্রে এই ইকুয়েশনটাই হচ্ছে কি লেখা থাকে। ওকে, তো এই হচ্ছে কি আমাদের স্টেশনারি ওয়েভ। এর সম্পর্কে আরো কিছু কথা, যেমন দেখো যদি আমরা কোন একটা স্থানু তরঙ্গের পরপর দুটো নোডের মধ্যেকার দূরত্ব দেখি, তাহলে কিন্তু সেটা λ/2 হবে। কারণ আমরা জানি এইখান থেকে এতটা, এইখান থেকে এতটা, এই পুরোটা হচ্ছে কি একটা ল্যামডাকে বোঝাচ্ছে। তাহলে এইখান থেকে এতটা কি হচ্ছে, দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যেকার পরপর দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যেকার দূরত্ব, তাহলে সেটা হচ্ছে কি λ/2। আবার যদি দেখি যে একটা নিষ্পন্দ বিন্দু আর তার ঠিক পরের সুস্পন্দ বিন্দু যেটা আছে তাদের মধ্যেকার দূরত্ব কত হচ্ছে, λ/4। বা আমি এখানেও দেখিয়েছি, দেখো এটা হচ্ছে কি একটা সুস্পন্দ তার ঠিক পরের নিষ্পন্দ, বা একটা নিষ্পন্দ তার ঠিক পরের সুস্পন্দ যেটা আছে তাদের মধ্যেকার দূরত্ব হচ্ছে কি এটা λ/2 নয়, λ/4। এইটা হচ্ছে কি λ/2। আবার অনেক সময় কোশ্চেন দিতে পারে কি যে স্থানু তরঙ্গে যে একটা লুপ আছে সেই লুপের দৈর্ঘ্য কত। দেখো দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যেই হচ্ছে একটা লুপ আছে, তো লুপের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে λ/2ই হবে। ওকে, আশা করি বোঝা গেছে। এবার এই যে স্টেশনারি ওয়েভ, স্ট্যান্ডিং ওয়েভ বা স্থানু তরঙ্গ, এটা ট্রান্সভার্স বা তির্যকের ক্ষেত্রেও হতে পারে, আবার লংগিটিউডিনাল বা অনুদৈর্ঘ্যের ক্ষেত্রেও হতে পারে। আমরা দুই রকম নেব। যখন ট্রান্সভার্সের ক্ষেত্রে আমরা দেখব তখন আমরা মূলত কি স্ট্রেচড স্ট্রিং বা টানটান তারকে নেব। আবার যখন লংগিটিউডিনাল দেখব তখন আমরা অর্গান পাইপ বা ওই যে নল আমাদের আছে না, বদ্ধ নল, খোলা নল, সেগুলোকে আমরা দেখব। তো স্ট্রেচ স্ট্রিং এইটা একটু ভালো করে বুঝে নাও, দিলে অর্গান পাইপ তোমরা অনেক সহজে বুঝে যাবে। স্ট্রেচ স্ট্রিং পড়তে গেলে আমাদের একটা ইকুয়েশন লিখতে দেয় যে টানটান তারের সূত্রাবলী লেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো সেটা দেখো আমি এখানে লিখেছি, টানটান তারের সূত্রাবলী। যদি টান মানে টি, মাস মানে এম, আর এল মানে তারের দৈর্ঘ্য, এই তিনটেকে দিয়ে আমি লিখি, দেন ইকুয়েশন হবে কেমন না n ভ্যারেজাস 1/l √t/m। মনে রাখবে যেখানে মাস কিন্তু পুরো তারের মাস নয়, মাসটা হচ্ছে গিয়ে মাস পার ইউনিট লেন্থ। যে তারটা আছে সেই তারের প্রতি একক দৈর্ঘ্যে যে মাস, এখানে কিন্তু সেই মাসটাকে নেওয়া হয়েছে। অনেক বইতে এমটাকে স্মল এম না ধরে মিও ধরা থাকে। ওকে, যাই হোক আমি এখানে স্মল এম নিয়েছি। আবার পরীক্ষার সময় দেয় কি যে টানটান তারের ক্ষেত্রে দেখাও কম্পাঙ্ক, মানে এন এখানে কম্পাঙ্কের সঙ্গে তারের যে রেডিয়াস এবং তারের যে ঘনত্ব তাদের সঙ্গে কেমন সম্পর্ক। তখন কিন্তু ইকুয়েশনটা এরকম হবে যে n ভ্যারেজাস 1/l r √t/ρ, যেখানে r হচ্ছে কি রেডিয়াস আর ρ হচ্ছে কি ডেনসিটি বা ঘনত্ব। ওকে, এটা হচ্ছে কি টানটান করা তারের ইকুয়েশন বা সূত্রাবলী। কিন্তু এখানে জিনিস মনে রাখবে, হয়তো বইতে থাকে না সব বইতে,
এই যে আমরা সূত্র লিখছি না, এটা মেনলি কিন্তু হচ্ছে গিয়ে কি না, হচ্ছে গিয়ে বোথ এন্ড ফিক্সড। যখন একটা তারের বোথ এন্ড ফিক্সড আছে তখন হচ্ছে গিয়ে আমরা কি না, এইখানে একটা 2 দিয়ে লিখছি, যখন এখানে সমান চিহ্ন দেবো একটা 2, আচ্ছা ছেড়ে দাও, যে তারই হোক না কেন, বোথ আমি হচ্ছে কি মুছে দিচ্ছি, যে তারই হোক, টান টান করা, তার মানে এই সূত্রটা হবে। এবার সেটাকে আমরা আবার দুভাগে ভাগ করেছি, দেখো একটা হচ্ছে কি ওয়ান এন্ড ফিক্সড, একটা হচ্ছে কি বোথ এন্ড ফিক্সড। স্ট্রেচ স্ট্রিং মানেই হচ্ছে কি এই ইকুয়েশনটা আমাদের হচ্ছে। এবার কোথায় চেঞ্জ হবে সেইটা আমি এখানে তোমাদের দেখাচ্ছি। একটা তারকে আমরা একটা সাইডে বেঁধে রাখতে পারি আর একটা সাইডে খোলা রাখতে পারি, দিয়ে তার মধ্যে তরঙ্গ সৃষ্টি করতে পারি। আবার একটা তারকে আমি দুটো সাইডেই হচ্ছে কি দুটো এন্ডেই ফিক্সড করে দেবো, সেখানেও তরঙ্গ সৃষ্টি হবে। স্ট্রেচড স্ট্রিং মানে এই ইকুয়েশন বা সূত্রাবলী এটাই হবে, কিন্তু চেঞ্জ কোথায় হবে সেটা এবার দেখো। যখন আমি ওয়ান এন্ড ফিক্সড বলছি, ছবি দেখতে পাচ্ছ, একবার দেখে নাও, এটা ওয়ান এন্ড ফিক্সড, এটা বোথ এন্ড ফিক্সড। ওকে, আগে ওয়ান এন্ড ফিক্সড দেখো। যখন ওয়ান এন্ড ফিক্সড বলছি তখন দেখো, যদি আমি, এটা আমার তার, তারের লেন্থ কত, এখান থেকে এতটা, এটা হচ্ছে কি পুরো তার। এই তারের লেন্থ কত দেখো, একটা তারে যখন একটা পয়েন্টে ফিক্সড আর একটা পয়েন্টে খোলা, বাঁধা নেই, তখন এই পয়েন্টে 100% এমন মানে একটা স্থানু তরঙ্গের যে পয়েন্টটা থাকবে সেটা একটা নিষ্পন্দ বিন্দুই হবে, কারণ এই পয়েন্টে যে পার্টিকেল আছে সে তো কোথাও যেতে পারছে না। তার মানে এইরকম বা এইরকম বা এইরকম এইরকম একটা পয়েন্ট সৃষ্টি হবে, যে পয়েন্টটার সরণ হচ্ছেই না, শূন্য সরণ। তাহলে এটা হচ্ছে কি নিষ্পন্দ। এখানে তার মানে এই ফিক্সড পয়েন্টে সবসময়ের জন্য হচ্ছে কি বিস্তার 0 হবে, আর এই যে পয়েন্টটা আছে যেটা খোলা, সেখানে বিস্তার হাইয়েস্ট হবে। তার মানে সব থেকে ছোট যদি তরঙ্গ সৃষ্টি হয় তাহলে সেটা কেমন হবে, দেখো λ/4, এইখান থেকে এতটা সবচেয়ে ছোট, এর চেয়ে ছোট আর কিছু হবে না। তো এখানটা পুরো এল জুড়ে, পুরো দৈর্ঘ্য জুড়ে এমন একটা তরঙ্গ সৃষ্টি হবে যেটা সব থেকে ছোট, সেটা হচ্ছে কি এইরকম, যে যার দৈর্ঘ্য এল সমান কি হয়ে যাবে λ/4। ওকে, তাহলে এখান থেকে আমি বলতে পারি, আমরা জানি যে v সমান n ল্যামডা, যে কোনো তরঙ্গের বেগের ইকুয়েশন v = n ল্যামডা হয়। তাহলে এখান থেকে v = n ল্যামডা বা n = v/4l, মানে n = v/λ হতো, এখান থেকে λ সমান 4l, তো v/4l। এবার এইটাই হয়ে যাবে ওয়ান এন্ড ফিক্সড এর ক্ষেত্রে ইকুয়েশন। দেখো এখানেও আছে 1/l √t/m, তো আছে, বাট যেই সমান চিহ্ন দিয়েছি আমরা জানি সমান চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট হয়, এখানে সেই কনস্ট্যান্টটা কি না 1/4। এবার এটা কখন হচ্ছে, সব থেকে ছোট, মানে এইটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল বা মূল সুরের কম্পাঙ্কের ক্ষেত্রে এইটা। আর মূল সুরকে আমরা ফার্স্ট হারমোনিক বা সমামেলও বলতে পারি। এবার দেখো, যদি আমি এর ঠিক পরে নেই, কিন্তু যেমনই নেই না কেন, এই তারে যে তরঙ্গ সৃষ্টি হবে, যে স্থান তরঙ্গ সৃষ্টি হবে, তার স্টার্টিং পয়েন্টে x যেখানে 0, সেখানে অবশ্যই নোড হবে, আর শেষ যে পয়েন্ট আরেকটা এন্ডে, সেখানে কি হবে না অ্যান্টি নোড হবে। তার কারণ কি না, এই পয়েন্টটা বাঁধা আছে, এই পয়েন্টটা খোলা আছে। তো আমি যখনই এর থেকে বড় একটা সৃষ্টি হবে তরঙ্গ, তখন সেটা কেমন নিতে পারি, তখন এইখান থেকে স্টার্ট করলে আমি এতদূর পর্যন্ত নিতে পারি, ফুল একটা লুপ, তারপরে আবার এইটা, এর থেকে এর মাঝামাঝি আর কোনো কিছু হবে না, তুমি দেখতে পারো। তাহলে কি হচ্ছে না, এখানে দেখো λ/4, আবার এখান থেকে λ/4, আবার এখান থেকে λ/4, তাহলে এখন কিন্তু l সমান 3λ/4। একই রকম ভাবে আমি যদি এই ইকুয়েশনে n বার করি, তাহলে দেখো n হয়ে যাবে 3/4l √t/m। ক্যালকুলেশন করে এই একই রকম ভাবে v = n ল্যামডা, n সমান v/4l, এই সব কিছু বসিয়ে দেখো, তাহলে কিন্তু এই একই রকম ভাবে এখানে যেমন n = 1/4l √t/m এসছে, এখানে আসবে 3/4l √t/m। এবার যেহেতু আমি একই তারে সৃষ্টি করছি, তাহলে সব থেকে যে ছোট ফ্রিকোয়েন্সি সৃষ্টি হচ্ছে সেটাকে আমি n1 ধরে নিচ্ছি, তার থেকে যে বড় সৃষ্টি হচ্ছে সেটাকে আমি দেখো n3 নিয়েছি, তার কারণ এখানে 3 গুণ আছে। একই রকম ভাবে যদি দেখি আমি এরপরে 5 পাবো, 7 পাবো, তার মানে দেখতে পাচ্ছি যে জোড় বা ইভেন নাম্বার গুলো মিসিং আছে এখানে। ওকে, তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা থার্ড হারমোনিক বলছি, সেকেন্ড হারমোনিক মিসিং।
আর যেটা সেকেন্ডে আছে মানে ফার্স্ট হচ্ছে কি আমাদের n1, সেকেন্ডটাই হচ্ছে কি n3, এই সেকেন্ডটাকেই আমরা বলছি কি ওভারটোন বা উপসুর বা ফার্স্ট ওভারটোন। ঠিক আছে, তার মানে আমি যখন যদি অনেক সময় দেয় কি যে দেখাও যে বিজোড় হারমোনিক্স নাকি হচ্ছে কি জোড় বিজোড় দু রকম হারমোনিক্সই সৃষ্টি হচ্ছে, তো তুমি এখানে বলতে পারো যে যখন আমি ওয়ান এন্ড ফিক্সড কোনো স্ট্রেচ স্ট্রিং নিচ্ছি সেখানে শুধুমাত্র বিজোড় হারমোনিক গুলোই আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, বাকি ক্যালকুলেশন আমি আর করছি না, কিন্তু ক্যালকুলেশন সেম ভাবে করলে এগুলোই হচ্ছে কি আসবে। তো আমি যদি দেখি এখানে হারমোনিক্সের বা সমমেলের রেশিও কেমন হবে না 1:3:5:7 ডট ডট ডট, বাট যদি বলে ওভারটোন বা উপসুরের রেশিও কেমন হবে তাহলে কিন্তু 1টা হবে না, 1টা তো হচ্ছে কি মূলসুর বাদে বাকি যারা থাকে তারাই সবাই উপসুর, তাহলে 3 থেকে স্টার্ট হবে 3:5:7 ডট ডট ডট। আশা করি বোঝা গেছে, না বোঝা গেলে কমেন্টে একবার জানিও। নেক্সট দেখো এটা আমরা বলছি কি ওয়ান এন্ড ফিক্সড, এবার হচ্ছে কি বোথ এন্ড ফিক্সড। এখানে ঠিক যেমন ভাবে ক্যালকুলেশন করেছি এখানে একই রকম ভাবে ক্যালকুলেশন করব। দেখো এখানে দুটো এন্ডই ফিক্সড, ফিক্সড থাকা মানে ওই পয়েন্টটার তো কোনো সরণ হবে না, মানে তার বিস্তার শূন্য। তাহলে যেমনই হয়ে যাক না কেন আমি যেমনই ছবি আঁকি এই পয়েন্টে আমাকে নিষ্পন্দ বিন্দু বা নোডকে রাখতে হবে, এই পয়েন্টও নোডকে রাখতে হবে। তাহলে সব থেকে ছোট কি হতে পারে না একটা লুপই হতে পারে, এর থেকে তো ছোট আর হতে পারে না। এই পয়েন্টে দেখো একটা নোড আছে আবার এখানে নোড আছে, এটাই সব থেকে ছোট ভার্সনটা হচ্ছে কি এটাই হবে, এর থেকে ছোট হবে না, এর থেকে ছোট হলে এটা হয়ে যাচ্ছে যার এক প্রান্তে নোড এক প্রান্তে অ্যান্টি নোড, কিন্তু এখানে তো দুটো প্রান্তে হচ্ছে আমাকে নোডই রাখতে হবে, তার মানে এইরকম একটা লুপ সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে দেখো একই রকম এর দৈর্ঘ্য সেই হচ্ছে কি এল, তাহলে এখানটায় এল সমান λ/2, তাহলে এখানে যেটা সব থেকে ছোট ছিল সেটা এইরকম হয়েছিল, এখানে যেটা সব থেকে ছোট সেটা এইরকম দেখতে লাগবে, বাকি ক্যালকুলেশন সেম, v = n λ, n = v/2l, যেটা বসানোর বসিয়ে দিয়েছি। তো আমি যে এবার বলছিলাম যে এইখানে চেঞ্জ কি হচ্ছে, টান টান তারের ক্ষেত্রে ভ্যারেজাস দিলে 1/l √t/m, এটা তো সব ক্ষেত্রেই সেম, বাট চেঞ্জ কি হলো না যখন আমি ওয়ান এন্ড ফিক্স নিচ্ছি তখন এখানটা 1/4 আসছে, কার ক্ষেত্রে শুধুমাত্র ফান্ডামেন্টালের ক্ষেত্রে, আবার যখন আমি বোথ এন্ড নিচ্ছি তখন সেই ফান্ডামেন্টালের ক্ষেত্রে 1/2 আসছে, এইটুকুই হচ্ছে কি পার্থক্য। আচ্ছা বাকি তাহলে কি হবে যদি আমি নেক্সট যাই, এর থেকে বড় তরঙ্গ কি সৃষ্টি হতে পারে, তখন দেখো l = λ আসছে, কারণ আমি যাই করি না কেন দুই প্রান্তে তো আমাকে ফিক্সড রাখতে হবে, নোডকে রাখতে হবে। তাহলে প্রথমটা আমি একটা লুপ নিয়েছিলাম, দ্বিতীয়তে দেখো আমি এখান থেকে এতটা নিতে পারবো না, কারণ একটা নোড হচ্ছে আর এখানে তো হচ্ছে কি সুস্পন্দ বা অ্যান্টি নোড হচ্ছে, তো হবে না, তারপরে যেতে হবে, তার মানে এক কথায় দুটো লুপ আমাকে করতে হবে, এইরকম ভাবে 3টে 4টে 5টে সবকিছু করতে হবে। তো দেখতে পাচ্ছি এটা একই রকম ভাবে ফার্স্ট হারমোনিক হবে আর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি বা মূল সুর হবে। দ্বিতীয় দেখো এখানে দেখো সেকেন্ড হারমোনিক আছে, এখানে দেখো সেকেন্ডেই থার্ড হারমোনিক চলে এসছে, থার্ডে ফিফথ হারমোনিক চলে এসছে, ফোর্থে সেভেন্থ হারমোনিক চলে এসছে, কিন্তু এখানে দেখো সেকেন্ডে সেকেন্ড হারমোনিক এসছে, তার মানে থার্ডে থার্ড হারমোনিক আসবে যদি আমি একই রকম ভাবে ক্যালকুলেশন করি, ফোর্থে ফোর্থ আসবে, তার মানে এখানে যদি আমি হারমোনিক্সের রেশিও বলি তাহলে কেমন হবে 1:2:4:5:6 ডট ডট ডট। 3 কোথায় গেল, আচ্ছা 3 মিস করে গেছি, ও ঠিক আছে 3 4 ডট ডট লিখছি না। আবার যখন ওভারটোন হবে ফার্স্ট ওভারটোন দেখো এখানে আছে, তাহলে 2:3:4 ডট ডট ডট। তো এখান থেকে আমরা বলতে পারি যেমন যখন ওয়ান এন্ড ফিক্সড ছিল সেখানে শুধুমাত্র বিজোড় হারমোনিক বা বিজোড় উপসুরগুলোই হচ্ছে কি সৃষ্টি হয়েছিল বা অড গুলো, কিন্তু যখন আমি বোথ এন্ড ফিক্সড নিচ্ছি তখন কিন্তু জোড় বিজোড় দু রকমেরই উপসুর বা দু রকমেরই হারমোনিক্স উৎপন্ন হচ্ছে, ওকে, এবং তার রেশিও গুলো হচ্ছে কি এরকম হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বইতে কেমন থাকে, বিশেষ করে আমাদের ছায়া প্রকাশনের যে বই আছে কেমন থাকে না, এই বোথ এন্ডটাই হচ্ছে কি সব থেকে বেশি করে থাকে, ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আচ্ছা এটা যা কিছু করলাম সবটাই কিন্তু ট্রান্সভার্স, কারণ তারে তির্যক তরঙ্গই সৃষ্টি হচ্ছে এখানে,
নেক্সট আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ বা অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা কি জিনিস ইউজ করছি না অর্গান পাইপ বা নল। কি ধরনের নল? একটা দেখো সিওপি বা ক্লোজড অর্গান পাইপ, একটা হচ্ছে ওওপি ওপেন অর্গান পাইপ, একটা খোলা নল একটা বদ্ধ নল। দেখো বদ্ধ নল মানে কিন্তু দুই প্রান্ত বদ্ধ নয়, এক প্রান্ত বদ্ধ এক প্রান্ত খোলা, আর খোলা নল মানে দুই প্রান্তই খোলা। ওকে, তো আমি সব থেকে সহজে বলছি তোমাকে, যেটা বদ্ধ নল হবে মানে একটা প্রান্ত বদ্ধ একটা প্রান্ত খোলা, সেটা বলতে গেলে পুরোপুরি ওয়ান এন্ড ফিক্সড যে স্ট্রেস স্ট্রিং ছিল তার সঙ্গে সেম। আর যেটা ওপেন অর্গান পাইপ হচ্ছে সেটা কিন্তু বোথ এন্ড ফিক্সড যে তার ছিল স্ট্রেস স্ট্রিং ছিল তার সঙ্গে প্রায় সেম। কারণ দেখো যখন আমি এখানটায় লঙ্গিটিউডিনাল ওয়েভের ক্ষেত্রে দেখছি বদ্ধ মানে কি এই পয়েন্টে যে পার্টিকেল গুলো আছে এয়ারের, লঙ্গিটিউডিনাল ওয়েভ অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো মেনলি কে হবে না এখানে সাউন্ড ওয়েভ, কি না হচ্ছে যখন বাতাসের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, তখন কি দেখছি না যেই প্রান্তটা বদ্ধ আছে এই প্রান্তে যে পার্টিকেল গুলো আছে তারা তো বিশেষ করে স্মরণ ঘটবে না, তারা তো কাঁপতে পারবে না, ঠিক আছে, ভাইব্রেট করতে পারবে না। তাহলে এই পয়েন্টে যে লেয়ার আছে বা যে পার্টিকেল গুলো আছে তাদের স্মরণ বলতে গেলে জিরো বা বিস্তার শূন্য। তো এই পয়েন্টে তাহলে নোড সৃষ্টি হবে। তো বুঝতেই পারছি যেটা খোলা আছে সেই প্রান্তে কি হচ্ছে না সম্পূর্ণরূপে সে হাইয়েস্ট যে তার বিস্তার সেটাকে সে অ্যাচিভ করতে পারছে। তাহলে এই পয়েন্টে ঠিক এরই মতো কি হবে না অ্যান্টিনোড সৃষ্টি হবে, অ্যান্টিনোড সৃষ্টি হবে। তো যা হয় তাহলে নলের যে দৈর্ঘ্য সেটাকে আমরা এল ধরছি, তো এই এল দৈর্ঘ্যের নলের মধ্যে সব থেকে যে ছোট তরঙ্গ সেটা কি হতে পারে না এইটা, সব থেকে যে ছোট ফ্রিকোয়েন্সির তরঙ্গ, ঠিক আছে, ছোট তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ না, ছোট ফ্রিকোয়েন্সির যে তরঙ্গ সেটা হচ্ছে কি হতে পারে না এটা হতে পারে। কারণ এক পাশে আমাকে নোড রাখতে হবে আর একটা প্রান্তে অ্যান্টিনোড, যেমন ঠিক এখানে হয়েছিল। তো বাকি ক্যালকুলেশনও সেম হবে, একদম সেম। শুধু একটা জিনিস মনে রাখবে, এখানে যে ভি লিখেছি আমরা, এই যে ভি, এই ভি সমান আমরা কি লিখেছি না রুট টি বাই এম, ঠিক আছে। এই যে ভি এর জায়গায় দেখো 1/4L তো আছে, 1/4L তো আছে, ভি এর জায়গায় রুট টি বাই এম, কারণ একটা টান টান করা তারের মধ্য দিয়ে তো আমরা দেখতে পেয়েছি যেমন যখন ওয়েভ যাবে সেটা এরকম ইকুয়েশনই হয়। বাট এখানটাই হচ্ছে গিয়ে অনুদৈর্ঘ্য তরঙ্গ এয়ারের ভিতর দিয়ে যাচ্ছে, তো তার ক্ষেত্রে ইকুয়েশন কিন্তু এটা দেখে আমরা যখন শব্দ যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে। তো এখানটায় এই ভি বলতে এইটা, বাট এখানে লেখার দরকার নেই, আমরা শুধু ভি বসিয়েই ক্যালকুলেশন করতে পারি। ওকে, তো যা হয়েছিল এখানেও যেমন হচ্ছে শুধুমাত্র বিজোড় বা অড হারমোনিক্স, অড ওভারটোন বা উপস্বরগুলো ছিল, এখানেও ঠিক সেম হবে, সেই 1:2, 3:2, 5:2 ডট ডট ডট। আর যখন এটা কার ক্ষেত্রে বললাম না হারমোনিক্স বা সমেল, আর যদি উপস্বর হয় এর ঠিক পর থেকে মানে একটা প্রথমটা বাদ যাবে কারণ প্রথমটা মূল সুর, তো 3:2, 5:2 ডট ডট ডট। বুঝে গেছে? পরীক্ষায় কিন্তু আপাতত তোমাকে চেষ্টা করতে হবে যাতে আমি একটা ছবি না, আমি যখন একটা ছবি দেখিয়েছি তোমাকে মিনিমাম তিনটে ছবি তোমাকে দেখাতে হবে। কার ক্ষেত্রে? একটা হচ্ছে গিয়ে এল ইকুয়ালস টু, আমি যেরকম এখানে দেখেছি না দুটো দেখিয়েছি, এখানেও তোমাকে তিনটে দেখাতে হবে। যে আমি সেকেন্ডটা দেখেছি, থার্ড মানে এই যে আমি যেটা ডিরেক্ট লিখে দিয়েছি 5 এর ক্ষেত্রে সেটা তোমাকে ছবি এঁকে দেখাতে হবে। আর আমি এখানে একটাই মাত্র দেখেছি, তোমাকে দুটো দেখাতে হবে, যেরকম এখানে আমি সেকেন্ড দেখেছি সেরকম আবার তোমাকে সেকেন্ড থার্ড করে দেখাতে হবে। ঠিক যেখানে এখানে যেমন আমি ক্যালকুলেশন করেছি প্রত্যেক ক্ষেত্রে সেম ক্যালকুলেশনই হবে, দিয়ে শেষে তোমাকে এইভাবে রেশিও বার করে দেখাতে হবে যেমন তোমাকে কোশ্চেন দেবে। আচ্ছা, ওপেন অর্গান পাইপ বা খোলা নল, এই খোলা নলটা হচ্ছে কি কেমন না, দেখো ঠিক যেমন এখানে হয়েছিল, এখানে দুই প্রান্ত ক্লোজড ছিল, বাঁধা ছিল, তো দুই প্রান্তে নোড সৃষ্টি হয়েছিল। এখানে যে খোলা হয়েছে তাহলে দুই প্রান্তে অ্যান্টিনোড সৃষ্টি হবে, এই দিকেও অ্যান্টিনোড এই প্রান্তেও হচ্ছে গিয়ে অ্যান্টিনোড সৃষ্টি হবে। ওকে, তাহলে এখানে সব থেকে যে ছোট ফ্রিকোয়েন্সির তরঙ্গ সেটা কেমন হবে আমি যেমন রাখি না কেন একটা পাশে আমাকে অ্যান্টিনোড আরেক পাশেও তো এইরকম একটা অঞ্চল আমি যদি এখানে পুট করি তাহলে এটাই সব থেকে ছোট হচ্ছে, এর চেয়ে ছোট আর কিছু হচ্ছে, ঠিক আছে। এর ঠিক পরে যেটা হবে আমি একটু দেখাচ্ছি একে কেমন হবে না, মাঝে একটা লুপ হয়ে যাবে এই
তাহলে এখন দেখো সেই দুই প্রান্তে আমার অ্যান্টিনোড সৃষ্টি হচ্ছে, তো এর ঠিক পরে যেটা হবে সেটা এরকম দেখতে লাগবে। ওকে, বাকি এখানে যা যা হচ্ছে গিয়ে আমাদের রেশিও ছিল এখানেও ঠিক হচ্ছে কি সেম রেশিও হবে এবং সেম ক্যালকুলেশন যেমন হয়েছিল এখানে, এখানে ঠিক সেম, শুধু কি এখানে যে ভি এর জায়গায় আমরা √T/m লিখেছি, এখানে ভি এর জায়গায় এটা হবে, যেটা না লিখলেও আপাতত চলবে। আচ্ছা মনে রাখবে এই টি কিন্তু হচ্ছে গিয়ে টান আর এই টি কিন্তু টেম্পারেচার। ওকে, তাহলে বোঝা গেল যে ক্লোজড অর্গান পাইপ বা বদ্ধ নলের ক্ষেত্রে কি হবে না, শুধুমাত্র বিজোড় গুলোই হচ্ছে কি উৎপন্ন হবে, সে সমমেল হোক বা উপসুর হোক। আর ওপেন অর্গান পাইপের ক্ষেত্রে কি জোড় বিজোড় দুই রকমের সৃষ্টি হবে, সে উপসুর হোক বা সমমেল হোক। সমমেল হলে 1:3:5 আর উপসুর হলে প্রথমটা বাদ দেবে, কারণ প্রথমটাকে তো আমরা উপসুর বলি না, প্রথমটাকে সব থেকে ছোটটাকে মূল সুর বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যতটা সম্ভব কম সময় আমি মোটামুটি একটা রিভাইজ তোমাদেরকে করালাম। এই টপিকগুলো তোমরা হচ্ছে কি দেখবে, এইখান থেকেই হচ্ছে কি তোমাদের এই যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছ, ওই যে সে স্ট্রেস স্ট্রিং এর ক্ষেত্রে হোক বা বদ্ধ আর হচ্ছে খোলা নলের ক্ষেত্রে হোক, এই যে রেশিও গুলো হবে এই রেশিও গুলো থেকেই হচ্ছে কি তোমাদের অঙ্ক দেবে। ওকে, তো ঠিকঠাক করে পড়ো, ঠিকঠাক করে পরীক্ষা দাও। নেক্সট আমি দেখছি অন্য একটা চ্যাপ্টার তোমাদেরকে যদি রিভাইজ করাতে পারে। ওকে, থ্যাংক ইউ।